গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার সকল গল্পের আড্ডা শ্রোতারা, আশা করি আপনার সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। তো পুজো আসতে রয়েছে, পুজোর নিশ্চয়ই কেনাকাটা শুরু হয়ে গেছে আপনাদের, কিন্তু আমার এখনও শুরু হয়নি। তো যাই হোক, এসে গেছি গল্পের আড্ডার এক নতুন এপিসোড নম্বর 7-এ। তো আজকে আপনারা শুনতে চলেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক। জন্ম 9 মার্চ 1941 সালে, মৃত্যু 3 মার্চ 2023 সালে। যিনি রহস্য ও গোয়েন্দা কাহিনী লেখার জন্য খ্যাত। তার সৃষ্ট জনপ্রিয়তম গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা সিরিজ। তো শুরু করছি লক্ষ্মী আচার্যের গল্প। হরিহরডাঙ্গার চর, একদিকে নাড়ুগ্রাম, অন্যদিকে ভেলাই গাছ, মধ্যে বাবুর মায়ের মোরাখাল। এই মোরাখালের ওপারে মোরাঘাট, অর্থাৎ হরিহরডাঙ্গার চর। তবে হরিহরডাঙ্গা কেউ বলে না, বলে হরারডাঙ্গা। সেই হরারডাঙ্গার চরে লক্ষ্মী আচার্য রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জব করতে যেতেন, আর ফিরে আসতেন প্রায় মাঝরাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলাটার মধ্যে আর কেউ ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার সব হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে করে বইত। অনেকে নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে এই দৃশ্য। ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাঠের ওপর দিয়ে দুলকি তালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতরে বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্য। সবাই বলে লক্ষ্মী আচার্য নাকি পিশাচ সিদ্ধ লোক। চেহারাটিও তেমনই। ওই যে লম্বা চওড়া দশাশই চেহারা, খুব কম করে 6.5 ফুটেরও বেশি হবেন, তবু কম নয়। ঘন কালো গায়ের রং, পরনে লাল চেলি, রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চাড়ালের হাড়, শকুনির হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবল কি। কপালে ডগডগ ডগডগ করত তেল সিঁদুর, লম্বা করে টানা। মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায়, তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সে লাল চোখ দুটি নেশায় ঢুলঢুলু করতো সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করে সকলে বলতো, বাবারে সাক্ষাৎ কালভৈরব গো। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলের। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাকেও হার মানত আচার্যের কাছে। যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুরে রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যির। তাদের মনে বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যির নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবারও আর কাছে ঘেঁষবে না। সেবারে নাড়ুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো সব। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যকে ধরল। আচার্য তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন সারি সারি সব দাঁড়িয়ে আছে। বলেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোক দুলে বলল, এখন আপনি আমাদের ভরসা আচার্য, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্য বললেন, বলে একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছেই হতে দেব আমি? পঞ্চাবাগদি বলল, আপনিই আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনি একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্য বলেন, অমাবস্যা কবে?
আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যজি তখন হিসেব করে বললেন, কুচবারে অমাবস্যা আগামীকাল, তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা করবি। সকলে মহা ধুমধামে হরারডাঙ্গার চটনে শ্মশানকালীর কাছে পূজার আয়োজন করলো। আচার্য এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যজি। একটা হাত শূন্য তুলে বললেন, দে দে তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল, সে অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ের মতো আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মোড়ার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যজি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী সব মন্ত্রপাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গায়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বন্ধু করে জিভে দাও, আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে যাও। তারপর বললেন, তোমরা এক্ষুনি কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত, এখনও আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সে অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছচ্ছর করে একটা ডালপাতা জোরে নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্য বললেন, এই নে ঝাঁটা নে, এই গ্রাম থেকে যত রোগ আছে সবকে তাড়িয়ে দে। আবার সেই ভয়ঙ্কর আধপোড়া লম্বা হাত চোখের পলকে আচার্যের হাত থেকে ঝাঁটা তুলে নিল। আচার্য বললেন, এবার আমি যাব বলে একটি শাঁখ হাতে নিয়ে জোরে ফু দিতে লাগল এবং খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যজি। আশ্চর্যের কথা, এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না, যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যের কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নাড়ুগ্রামে আর কখনো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যি ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়েবাড়ির নেমন্তন্ন খেয়ে দূরগ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুট করছে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল না ঠিক যাওয়ার পথটির উপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের। অথচ যাওয়ার এই একটিই মাত্র পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো, পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শোনে? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিলুম, লুচি মিষ্টি মাছ এসব আছে, ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি। সে তো শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলছে রাত্রিতে পথে কাউকে কিছু চাইলে দিবি না। বলুক, আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞেস করে তারপর দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনে আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে কুড়িতে উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার উপর। মহাবিপত্তি, কোনো রকমে যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই কাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চলো। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না। তবে পথ ছাড়। যা না তুই। কি করে যাব? রাস্তার ওপর এভাবে বাঁশঝাড় শুয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমোট চলছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওঠা শিগগির। ওর তলা দিয়ে কোলে যা না তুই। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধে হয় না? না রে, কিছু করব না, তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না, পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে
বসে পড়ল সেখানে। বসে বসে মহাকালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হরার ডোঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি হার্ট ফেল করবে বুঝি। কঙ্কাল দুটো এসে বলল, ভয় নেই, আমাদের আচার্য পাঠিয়েছে বলে সেই গাছের দিকে তাকিয়ে বলল, বড্ড সাহস না তোর, আচার্য আজ 12টা বাজাবে তোর, শিগগির গাছ তোল, তারপর আমারও মজা দেখাচ্ছি তোকে। সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল তখন। গোবর্ধন কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভিতরে 3 ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আওয়া আর খ্যাঁকে করে শব্দ কানে এলো। আলাদপুরের একটা লোককে ভূতে ধরলো একবার। ভূতটা বাড়ি বেয়াড়া, সব ওজা হার মারল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের 2জন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজহরি বিশ্বাস আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বলেন, কী ব্যাপার ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়াড়া ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হার মেরেছে তার কাছে। এখন একমাত্র ভরসা আপনি, আপনি গিয়ে না ছাড়ালে মরে যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতে কি তোদেরই কি ধরে? কই আমাকে তো ধরে না। কী যে বলেন আচার্য, আপনি হলেন গুণিনের সেরা গুণিন, ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে। আপনার আজ্ঞাবহ, আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমার বিপদে পাই। আচার্য হেসে বললেন, চল চল দেখি কীরকম ভূত ধরেছে তোর লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আরেকটু পরে আমি বেড়ে যেতাম। আচার্য চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গায়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যের পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যের ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্য রোগী দেখলেন। রোগীর চোখ মুখে ভাব দেখে বললেন, এই বলাটা আচার্যের বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলে লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। বলে আচার্য বললেন, দাও 2টো সর্ষে চুয়া আর গুটি কতক প্যাকাটি দাও। রোগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুয়া প্যাকাটি ভেঙে আচার্যকে এগিয়ে দিল। আচার্য ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চুয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথা, রোগী তখন বাবারে মারে। তারপর প্যাকাটির মাথায় আগুন ধরে সে আগুন নিভিয়ে পিছনের ফুটোয় ফুঁ দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্য। রোগী তো কাটা ছাগলের মতো ধরফর করতে লাগলো। ওরে তোর 2টি পায়ে পড়ি, আমায় এমন করিস না রে, আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি। আচার্য বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গোঁ করে। আচার্য বললেন, কই রে, কি হলো বল, ওকে ধরেছিস কেন? ও কেন আমার গায়ে মাছ সময় জল ছুটে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচতলাতে দাঁড়িয়েছিলুম। কেন তুই ওদের ছাঁচতলাতে ছিলিস? ও কি ইচ্ছে করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে কেন? বেশ করেছে ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বারে, আমি ওকে দেখেছি। ওদের ছাঁচতলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে না দেখতে পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি। রোগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায়। আচার্য বললেন, তার মানে ইচ্ছে করে ওকে ধরবি বলেই ওর জল তুই গা পেতে নিয়েছিস? না তা কেন? আচার্য গম্ভীর গলায় বললেন, কোথায় থাকিস তুই? মজুমদারের ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো আমি ধরিনি আচার্য। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেবো না, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তো এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগে ধুলোয় শুয়ে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যকে প্রণাম করে উঠে বসলো।
সকলে জয়ধ্বনি করলো আচার্যির। বলল, হুম হুম বাবা, এ কি যাতা লোক। মনে করো ভূতে আচার্যির পালকি বয়ে, কত ভূত জব্দ হলো, তো এ বেটা কোন ছাড়। ওহ, এ যে ভেলকি দেখলাম রে ভাই, বলে যে যা চলে গেল। আচার্য নিজের পাওনাগণ্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকের আবার এসে হাজির। সেই ভজহরি বিশ্বাস, কেষ্টদাস আবার এলো। এসে হাত জোড় করে বলল, পেন নাম হই আচার্য মশাই। আচার্য তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কী ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই, আপনি চলে আসার পরে ভূতটা আবার এসে ধরেছে রোগীটাকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্তজবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ান আচার্য। আবার এসেছে, এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্য ঠকঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়। আজ তো মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, দারুণ দেখায়। আচার্য বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখে ভূতটা ছেড়ে পালালো। রোগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে। বলল, কী হবে আচার্য মশাই? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্য মশাই চলে গেলে ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্য ভূতের ঠ্যাটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80 ওপর বয়স তো হলো। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জরা মৃত্যুকে জয় করবেন কি করে? এ বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভাল লাগে কারো? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেসে করবই। তারপর রোগীর বাড়ির লোকদের বললেন, দেখ, আজ আমি আর যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময় যাই, কাল তার চেয়ে আগেই আমি যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এ কথাটা রোগী যেন কোনো রকম জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্য ঠিক দুপুরবেলায় চললেন ভূত ছাড়তে। আলাদপুরে পৌঁছে আচার্য করলেন কি, সর্বাগ্রে এক মুঠো ধুলো পড়ে সে বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রোগীর ঘরে। রোগী তো আচার্যকে দেখেই আটকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠল সে। কিন্তু সে মাত্র খানিকের জন্য, পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল। রোগী আবার সুস্থ হয়ে প্রণাম করলো আচার্যকে। অতি কষ্টে চিঁচি করে বলল, মরে গেলুম আচার্য মশাই, আর তো পারি না। এইমাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্য বললেন, চুপ করে বসে থাকো তুমি, ওর যাওয়ার রাস্তা আমি সব বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবে তোমাকে। আচার্য কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কী করবো শুনি? এত লোকের ওলা ওঠা হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তারবার জন্য এবার উঠে পড়ে লেগেছিস? আচার্য বজ্রগম্ভীর স্বরে বলল, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলে যাচ্ছিলাম, কেন তুই গণ্ডি দিলি? আজ তো শ্রাদ্ধ করবো বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিবড়ি করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যকে। আচার্য রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্য এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার মাথার খুলি বের করেছেন। খুলিটা দেখে লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, এটা তুই কি বের করলি? কেন আচার্য? এটা শিবুচন্দ্রের জামাই বিশুর করটি এটা। ও যে আমি চিনি, বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মরা কেউ পড়তে দিল না কেন? গায়ের লোকেরা বলল, কলার মাঞ্জসে করে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মরাবাবুর মায়ের খোলে ভেসে ঠেকলো গিয়ে হরার ডাঙা চটানে। শিয়াল কুকুর ছেঁড়াছাড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পৌঁছালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তো ঝুলিতে রেখে দে আচার্য, তোর পায়ে পড়ি। আচার্য তখন ঝুলির ভিতর থেকে একটা বোতল বের করলেন। বললেন, দেখছিস তো ওতে কী রে আচার্য? সাতী নক্ষত্রের জল। আচার্য মরার মাথা খুলিয়ে সাতী নক্ষত্রের জল ঢেলে
অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল, ওরে আমায় ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ে আচার্য, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে, তোকে আর ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার তেতে উঠল, দেখ আচার্যি, মুখ সামলে কথা বলবি, আমাকে তুই যাতা মনে করিস নি, একালে আমি মস্ত পণ্ডিত ছিলুম, আজ কর্মদেশে প্রেতজনি পেয়েছি, যা বললি তার কোনোদিনও বলবি না। বেশ করবো, বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয়ে সে কখনো এরকম ছেঁচড়ামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ বলবো। তুই সত্যি পণ্ডিত কি অকার মুখ্যু তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্য একটু সময় কী যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনু কে ভেঙেছিলেন? তোর মোরা বাবা ভেঙেছিলেন। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না, আমার এবার মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে তবে কেন ছাড়বো? এই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্য বললেন, বেশ তাই করছি। বল, দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরও গালাগালি দেবো। এখন এখন তাই বলবি তাহলে? হ্যাঁ। তবে শোন, সীতার পতির যে নাম দশরথের বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি, ওই নাম বললে আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করেছি, আর কখনো এর ত্রিসীমানে আসবো না। এবার আমায় ছেড়ে দে, যা দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস আর একটা চিহ্ন দে যা। কী চিহ্ন চাস তুই বল? এই সিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল, আমার অন্য কিছু করতে বল আচার্যি। তবে জুতো জোড়াটি নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ও পাকুড় গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, গণ্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন। তারপর সকলকে বললেন, পাকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে, কেননা ভূত ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায় তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। রোজার বাবারও তখন আর কিছু করবার কিছু থাকে না। যা হোক, রোগী তখন মাথার মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেভাবেই টলতে টলতে কুলির ধারে পাকুড় গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুড় তলায় যাওয়া মাত্রই বিরাট এক কাঁচা ডাল সকলের জোড়া জোড়া চোখকে বিস্মিত করে মর্মর শব্দে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলোকুটো শূন্য উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রোগীর বাড়ির লোকেরা ধুয়ে ফেললে রোগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে ধরে নিয়ে এলো তাকে। আচার্য একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যের কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্য ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মই করেছে, আমি কি করেছি রে? আমায় তুষামত করতে এসেছিস কেন? মায়ের চোখে আমি বড় না? কাজে আচার্যি কাছে কেউ একটা বিপদে না ঘষলে যেত না সচরাচর। আচার্যি গুণীর মানুষ তো, দিনরাত নেশায় চুরিয়ে থাকতেন। সন্ধে হলে ভূতের কাঁধে চেপে যেতেন হরারডাঙ্গার চটানে, যেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা, আলো রেখার মতো কঙ্কালের দল চুপচাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলকাটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাত দিয়ে সাজতে বসত। থেকে ফু দিয়ে আগুন বের করে ধরাতো। তারপর বলতো, এই নে খা, একটু পেশাদ আমাদেরকে দিস আচার্যি। আচার্য একটু টান টান দিয়ে ভূতদের হাতে তৈতেন সেই কলকেটা। তারপর সেটা হাতে হাতে ঘুরত। আড়ালে আবডালে লুকিয়ে এই দৃশ্য যারা দেখত তারা এসে গল্প করতো অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে, চোখ দুটি বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠত। পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখন নীল কখন লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে, বাঁচে কখনো? খবর গেল আচার্যির কাছে। বললেন, বাঁচবে না মানে?
আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে ফেটে পায়ে ধরলো আচার্যির। দয়া করুন আচার্য মশাই, দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবেই তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরারডাঙ্গার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওখানেই বস মা, ছেলেটা দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকে তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেকে তুলে ধরলো মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটিকে। লক্ষ্মী আচার্য শ্মশানে ছিলেন। সে হাত ধরে ছেলেটাকে নিয়ে আচার্যের পায়ের কাছে নামিয়ে রাখলো। আচার্য বললেন, এখানে রাখলি কেন? শয়ের উপর শুয়ে দিয়ে আয়। অমনি পেছনে গিয়ে ছেলের মা কেঁদে উঠলেন। না না, আতুরের ছেলে, ওকে শয়ের উপর শোয়াবেন না আচার্য মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্য গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালে ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্য বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা শয়ের উপর রেখে দিয়ে ওকে। অমনি সে হাত ধরে সেটাকে তুলে নিয়ে রেখে এলো শয়ের উপর। ছেলে তো নয়, লাল রক্ত মাংসের ডালা একটা, কখনো লাল কখনো নীল, কখনো হলুদও হয়ে যাচ্ছে ছেলেটার গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্য তখন ছেলের মাকে বললেন, যা, এবার তো ছেলেকে নিয়ে তুই ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল, উহু, ওঠো না, বসো। বলল শয়ের দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি, আয় উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যের ভেলকিতে সব কিছুই সম্ভব হয়। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বেঁচে গেছে এবার যাত্রা, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস। কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরে দিবি। ছেলের মা ছেলেকে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যের যশের ধারা গড়ে পড়ল দেশ দেশান্তরে। এভাবেই দিন যায়। একদিন আচার্য যখন হরারডাঙ্গা যাচ্ছিলেন, পালকি বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুনিন। গুনিন তখন নেশায় চুর, কি রে? আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন, আমার মা ব্রহ্মমের কাছ থেকে পেয়েছি। সত্যি গুনিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা তোর কি কোনো কিছুতে ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজার হলেও মানুষ তো তুই। না, তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কখনো তোর কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস কেন? না মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনিব, তাই জিজ্ঞাসা করছিলাম। যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে, তবে সে ভয়টা আমরা ভেঙে দেব, এই আর কি। এই কথা রোজই হয়। আচার্য বললেন, তোরা ব্যাটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুনিন। আচার্য বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো ব্যাটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্যদিনের মতো সেদিনও সন্ধ্যের পর ভূতেরা আচার্যের পালকি বয়ে আনছিল। আচার্য সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তা সত্ত্বেও সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি শ্মশানে যাচ্ছিলেন জব করতে। অন্য সেদিনও ভূতেরা বলল, বল না গুনিন, তোর কিসে ভয়? আচার্য বললেন, ভয় আবার কিসে, বল না বাবা। নেশায় আরও তো চোখ দুটিকে একবার চারদিকে ঘুরিয়ে আচার্য বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। ভয় অবশ্য তেমন কিছু না, তবে 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 কি, বল না। শ্মশানে নাম্বার মুখে যে শেওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের টানে তো সচেতন নাপিত গলায় ধরে দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা হুটটুটারু পাখি ডেকে ওঠে, ডাকে ডাকে, রোজ ডাকে। ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে, তখন কেন জানি না আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আর কিছু না। এ হে, এ কথা তা আমাদের আগে বলিস নি কেন গুনিন? দেখ না, আজই বেটাকে শেষ করে দিচ্ছি। দিবি? তাই দে, একেবারে খতম করে দেবে এটাকে। সে কথা আবার বলতে। কিছুক্ষণ পরে হরারডাঙ্গা এসে গেল, আর চরের ঢালে শ্মশানে নামার মুখে বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুরঘুরটি অন্ধকারে বনবাজারের ভেতর থেকে পাখিটা বিকট স্বর ডেকে উঠল। সেদিনও হুর,
চমকে উঠলেন গুনিন। তার সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কোটি কোটি গলায় কারা যেন ভীষণ রেগে ডেকে উঠল সেই পাখিটারই স্বর নকল করে। শুধু তারা নয়, আশপাশ থেকে চারদিকে তখন সে কি হাসি আর আর্তনাদ। স্ব থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়ারা সব এলোমেলো উঠে দাঁড়ালো। গুনিন বুঝতে পারলেন আজ আর তার নিস্তার নেই। নেশার ঘরে কেটে গেছে তখন। বুক ঢিপ ঢিপ করছে ভয়। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে হাতে কি অসহ্য যন্ত্রণা। কোমরে অস্থিসন্ধিটাও ভেঙে গেল নাকি। বুকটা ভিজে ভিজে ঠেকছে। বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্য দেখতে পেলেন দুটো আধপোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। তো আপনারা এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যের গল্প। তো নমস্কার, প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা যদি আমাকে ঘটনা ঘটাতে চান তাহলে আমাকে মেল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার।